প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখার চেষ্টা করব, একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি, বা বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন কোন স্থান অবস্থিত, কোন উপজেলা অবস্থিত, এটা আপনাদের জানা দরকার। শুধু উত্তরের জেলায় না, শুধু উত্তরের জেলায় না, আমরা উত্তরের পাশাপাশি বাংলাদেশের সর্ব উত্তরের জেলার পাশাপাশি আমরা বাংলাদেশের দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমও কিন্তু জানবো। ওকে, তাহলে যদি আমাদের উত্তরের জেলা জানতে হয় অবশ্যই আমাদের কি লাগবে, বাংলাদেশের মানচিত্র লাগবে। এইবার আমরা একটু আঁকিয়ে দেখি যে বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে। প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে আঁকিয়ে ফেলেন, দ্রুত আঁকিয়ে ফেলেন। ভালো হলেও কোনো কিছু না, খারাপ হলেও কোনো কিছু না, কিন্তু আমরা যে আঁকাচ্ছি এটাই অনেক বড়। ওকে, আচ্ছা, তাহলে ওকে, এটা কি, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, যদিও আমার আপনাদের মতো ভালো হচ্ছে না, আপনারা তো লিজেন্ড, আপনারা অনেক ভালো করে আঁকান। আচ্ছা, এইটা যদি বাংলাদেশ হয়, এইটা যদি বাংলাদেশ হয়, সবাই সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন, এবং সবাই আজকের ক্লাসে সবাই খাতা কলম নিয়ে যেটা যেটা লিখতে বলবো সবাই লেখেন। এইবার দেখেন, এটা যদি বাংলাদেশ হয়, আমরা জানি এদিকে কি আছে, এদিকে হচ্ছে পূর্ব দিক, এইদিকে আছে হচ্ছে পশ্চিম, পশ্চিম, উপরে কি আছে, উপরে আছে হচ্ছে উত্তর, উত্তর, এবং নিচে কি আছে, নিচে হচ্ছে দক্ষিণ, আমরা সবাই জানি। তাহলে এটা যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের এইদিকে কি আছে, পূর্ব, পূর্ব, এইদিকে হচ্ছে পশ্চিম, উপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি উত্তর, এবং নিচে হচ্ছে এইদিকে দক্ষিণ। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যারা যারা লাইভটা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখি যে বাংলাদেশের এই যে সর্বদক্ষিণ, দক্ষিণে কি আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটা রয়েছে, এই অংশে কোন জেলা রয়েছে, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার, কক্সবাজার থেকে আমাদের সাথে কে কে আছেন, কক্সবাজার থেকে আমাদের সাথে কে কে আছেন একটু কমেন্ট করে জানান তো। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কোনটি, কক্সবাজার। এইবার আমরা কোথায় যাব, দক্ষিণের পরে হচ্ছে আমরা পূর্বে যাব, বাংলাদেশের সর্বপূর্বের জেলা। এবার ভালো করে খেয়াল করেন, আমাদের অনেকের মনে হতে পারে এই অংশটা সম্ভবত বাংলাদেশের সর্বপূর্বের দিকে অবস্থিত, অর্থাৎ আমরা জানি এইদিকে কি আছে, সিলেট আছে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু না, আমরা যখন এটাকে যখন ভালো করে যখন স্কেল দিয়ে যখনই করব, তখন আমরা দেখতে পাবো এইখানের একটা অংশ, এইটা হচ্ছে কি বাংলাদেশের সর্বপূর্বের স্থান। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণে কি রয়েছে, সর্বদক্ষিণে রয়েছে হচ্ছে কক্সবাজার, কক্সবাজার জেলা, এবং সর্বপূর্বের জেলা এই যে এইখানে একটা জেলা আছে, এই জেলার নাম কি, অর্থাৎ বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি, বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? প্রিয় শিক্ষার্থীরা দ্রুত আনসার করে ফেলেন, বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? অনেকে আছেন আমাদের সাথে, সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন, দ্রুত কমেন্ট করে ফেলেন। আচ্ছা, কক্সবাজার, হ্যাঁ, সেতু সরকার, রহিমা আক্তার আছেন কক্সবাজার থেকে, রহিমা আক্তার, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, এবং কক্সবাজার জেলা থেকে আছেন রহিমা আক্তার। শেয়ার ডান, দ্রুত শেয়ার করে ফেলেন। সেতু সরকার, স্যারের ক্লাসে আজ আমি নতুন, স্যারের নাম কি? সেতু সরকার লিখেছেন রাজিন স্যার, আমি রাজিন স্যার আপনাদের সাথে আছি। জসিমউদ্দিন সেনবাগি, পঞ্চগড়, অনেক সুন্দর হয়েছে স্যার। তোহা জাহান, হ্যাঁ, চেষ্টা করছি সুন্দর করে লেখার জন্য। আনজোয়ারা খাতুন, রাজিন স্যার, বাংলা বান্ধব, ইমরান হোসেন নবীন, কক্সবাজার, আমি, আচ্ছা, কক্সবাজার থেকে অনেকে আছেন। বান্দরবান, বান্দরবান লিখেছেন কারা? প্রথম লিখেছেন হচ্ছে আফরোজা আক্তার, TN, বান্দরবান। তাহলে এইখানে কি আছে, এখানে আছে হচ্ছে বান্দরবান। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? বাংলাদেশের স্কুল কলেজে জিকে পরিবর্তে বিজ্ঞান হলে আমাদের করণীয় কি? ওকে, উত্তরের বিভাগ রংপুর, জেলা হিসেবে পঞ্চগড়। জিকের পরিবর্তে, জিকে আসলে কিছু কিছু জায়গায় জিকের পরিবর্তে সাধারণ বিজ্ঞানটা অন্তর্ভুক্ত হচ্ছে। যখন অন্তর্ভুক্ত হবে তখন সমস্যা নেই, যে এই বিজ্ঞানটা কিন্তু আমাদের সায়েন্সের যে শিক্ষার্থীরা আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের মতো করে কিন্তু ওরকম হার্ড লেভেলের হবে না। তো এমন একটা লেভেল, অর্থাৎ হবে যেটা একদম কঠিনও হবে না, সহজও হবে না, বা যেটা আপনি পারবেন, আপনার পারার মতো কোশ্চেনই কিন্তু দিবে। ওকে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। আমরা যখন এই সার্কুলারটা পাবো তখন কিন্তু আপনাদের আলোচনা করবো। যেহেতু আজকে গতকাল আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বড় একটা সার্কুলার দিয়েছে,
আমরা আজকের ক্লাস শেষে একদম সুপার সাজেশন দেওয়া হবে। এই টপিকস গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। পূর্বের জেলা বান্দরবন, এমএসটি মরিয়ম খাতুন লিখেছেন। ওকে, এমডি শেখ ফরিদ থানচি আলমান কক্সবাজার বান্দরবন। হ্যাঁ, পূর্বের জেলা বান্দরবন। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, যারা দিচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বাংলাদেশের পূর্বের জেলা এখানে কি আছে? বান্দরবান এবং পূর্বের থানা হচ্ছে থানচি, বান্দরবন থানচি। এবং স্থান কোনটি? স্থান হচ্ছে আখাইন ঠং। সবাই দ্রুত লিখে ফেলেন, আখাইন ঠং। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জেলা বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি এবং স্থান হচ্ছে আখাইন ঠং। দক্ষিণে যেন কি বলেছিলাম প্রিয় ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। বাংলাদেশের সর্বদক্ষিণে, এই যে সর্বদক্ষিণের জেলা কোনটি? সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। সবাই দ্রুত আমার সাথে সাথে খাতায় লিখে ফেলেন, কক্সবাজার। থানা কি? থানা হচ্ছে, এটা বলেন, বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? থানা বা উপজেলা? জেলা আমরা জানি কক্সবাজার। কক্সবাজারের কোন উপজেলাটা অবস্থিত? কক্সবাজারের কোন উপজেলা থেকে অর্থাৎ কক্সবাজার হচ্ছে জেলা এবং কোন উপজেলাটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। স্যার আমার কমেন্ট পড়েন না কেন? প্রদীপ কুমার বর্মন। এই যে প্রদীপ ভাই, আপনার কমেন্ট পড়েছি। ফারহানা আহমেদ আছেন গোপালগঞ্জ থেকে। নীলপদ্ম বান্দরবন, স্থান আখাইনঠং। হ্যাঁ, আখাইনঠং ওইটা আমাদের চলে গিয়েছে। টেকনাফ লিখেছে। টেকনাফ কে লিখেছেন? এমডি ইমরান হোসেন নবীন ভাই লিখেছেন টেকনাফ থেকে তেতুলিয়া আমরা একটা অ্যাডের মাধ্যমে দেখেছিলাম। আচ্ছা, তাহলে এখানে জেলাটা হচ্ছে কক্সবাজার এবং থানাটা কি? থানাটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা টেকনাফ। এবং স্থান বা জায়গা, একটা দ্বীপ আছে আপনারা জানেন কক্সবাজারের, এইখানে আরেকটা দ্বীপ আছে। এটা কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। এবং এই দ্বীপে আমরা কিন্তু ঘুরতে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সেন্ট মার্টিন দ্বীপের কথাই বলছি, যেখানে আমরা কি করতে যাই? ঘুরতে যাই। ওকে, তাহলে সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ এবং স্থান হচ্ছে কোনটি? স্থান হচ্ছে সেন্ট মার্টিন। আশা করি দেখা যাচ্ছে। ওকে, টেকনাফ, হ্যাঁ, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন। এইবার আমরা একটু পশ্চিমে যাব। এই যে দেখেন, এটা কি? বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান বা জায়গা আমরা যেটাই বলি। তাহলে বাংলাদেশের সর্বপশ্চিমে কি রয়েছে? সর্বপশ্চিমের জেলা হচ্ছে, এখানে রয়েছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। আপনাদের যাদের পড়ার টেবিলের সামনে মানচিত্র আছে তারা এখনই দেখতে পারেন যে একদম এই কর্নারে এই অংশে কি রয়েছে? রয়েছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন, চাঁপাইনবাবগঞ্জ এবং স্থান এবং থানাটা আমরা জানবো। সবাই দ্রুত লিখে ফেলেন। চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা হচ্ছে শিবগঞ্জ। উপজেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এবং স্থান হচ্ছে মোনাকষা। ওকে, এরপরে আমাদের কোশ্চেনটি কি ছিল? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এইবার আমরা চলে যাব উত্তরে। এই যে উত্তর, এই অংশে কোন জেলা অবস্থিত? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। হ্যাঁ, আর কোনো অপেক্ষার প্রহর মনে হয় শেষই হচ্ছে না। আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? পঞ্চগড়। এখানে পঞ্চগড়। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং থানা কোনটি? থানা হচ্ছে তেতুলিয়া এবং স্থান বা জায়গা, কোন স্থান, কোন জায়গা? পঞ্চগড়, তেতুলিয়া এবং হচ্ছে বাংলা বান্ধা। আমরা উপরের লেখাটা একটু মুছে দেই। সবাই দ্রুত লেখা হইলে সবাই ডান লেখেন, বাংলা বান্ধা। কেউ যাবে না, সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং ক্লাস শেষে আজকে কিন্তু সুপার সাজেশন দেওয়া হবে, বাংলা বান্ধা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে বাংলাদেশের পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তরের জেলা, স্থান এবং হচ্ছে কি থানা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। ওকে, যারা যারা এখনো শেয়ার করেননি
তারা দ্রুত দ্রুত লাইভটি শেয়ার করে দেন, দ্রুত লাইভটি শেয়ার করে দেন, কারণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু আমরা ক্লাস শেষে আমরা হচ্ছে কি করব, সুপার সাজেশন দিব। এবং যারা যারা আমাদের কোর্সে ভর্তি হননি প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত, আমাদের লাইভ চলাকালীন সময়ে একটা বিশেষ ছাড় রয়েছে, এবং লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে আপনাদের বিশেষ একটা ডিসকাউন্ট দেওয়া হবে। সবাই পেজে নক দিয়ে দেন যে আপনারা ভর্তি হতে চান। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই পর্যন্ত তো সবাই হয়েছে, তাই না? এই পর্যন্ত হলে সবাই একটু ডান লেখেন, ডান। হ্যাঁ, মিমি হাসান লিখেছে ডান। যারা এখনো শেয়ার করেননি লাইভটি, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। এখনো যারা লাইভটি শেয়ার করেননি তারা দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। মিমি হাসান বাংলা বান্ধা, উষা খাতুন ডান, বাংলা বান্ধা। ওকে, সাইফুল ইসলাম। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে দেখি তো প্রিয় শিক্ষার্থীরা। এই যে উত্তর কি, তো হচ্ছে পঞ্চগড়, এটা তো আমরা দেখলাম। আমাদের নেক্সট কোশ্চেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই রেখাটার নাম কি, বা এই রেখাটা কি? দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনে মেরু রেখা আছে, তারপরে হচ্ছে কর্কট ক্রান্তি আছে, প্রধান মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ। শিক্ষার্থীরা দ্রুত উত্তর করে ফেলেন, এবং যারা লাইভটি শেয়ার করেননি তারা শেয়ার করে ফেলেন। ওকে, শেয়ার করে টাইমলাইনে লিখে দেন, এবং সবাই খাতা কলম দিয়ে লিখছেন তো? রাজিয়া সুলতানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেরি হয়ে গেল জয়েন করতে। হ্যাঁ, তাহলে কি করতে হবে রাজিয়া সুলতানা, আজকের লাইভটি কিন্তু শেয়ার করে দিতে হবে এখনই, এবং প্রথম যেই অংশগুলো ছিল, আমরা যে অংশগুলো আলোচনা করেছি ওই অংশগুলো দেখে নিতে হবে পরবর্তীতে। ডান ডান। ওকে, আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন। আফিফা জান্নাত লিখেছে একের বি, তারপরে হচ্ছে। তাহলে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? সবাই সঠিক উত্তর দিয়েছেন এবং দিচ্ছেন। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? বাংলার সর্বপ্রাচীন অর্থাৎ সব থেকে পুরাতন। এইখানে যদি সর্বপ্রাচীন না থেকে সব থেকে পুরাতন যদি থাকে তাহলে উত্তর কিন্তু একই হতো, একই আসতো। প্রিয় শিক্ষার্থীরা, যারা লাইভটি শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, সবাই 3-এর ক এর অ্যান্সার দিচ্ছে। 15 3-এর ক। হ্যাঁ, সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যে আপনারা অ্যাক্টিভ আছেন এখনো, আপনাদের আসলে বলার ভাষা রাখে না যে আজকের ক্লাসটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্ব সহকারে আপনারা ক্লাসগুলো করছেন। আশা করি টিউটোরিয়ালের সাথেই থাকবেন, এবং টিউটোরিয়াল আপনাদের স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠতে আমরা এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছি আপনাদের সাথে, এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে দিব আশা করি। সবাই উত্তর করেন। আচ্ছা, 3-এর ক, সবাই উত্তর লিখছেন 3-এর ক। আচ্ছা, আমরা এবার একটু ব্যাখ্যা সহকারে দেখি যে এখানে আছে বাংলার সর্বপ্রাচীন জনপদ। ওকে, সবাই আমার সাথে সাথে খাতায় লেখেন, আমার সাথে সাথে দ্রুত সবাই খাতায় লেখেন। সবাই এভরিওয়ান আমার সাথে সাথে দ্রুত খাতায় লেখেন। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? এখান থেকে দেখতে পেলাম বাংলার সবচেয়ে প্রাচীন, একই সাথে এই জনপদটা হচ্ছে বাংলার সব থেকে প্রথম, প্রাচীন এবং প্রথম বাংলার সবচেয়ে প্রাচীন এবং প্রথম জনপদ হচ্ছে কি? জনপদের নাম হচ্ছে পুন্ড্র। সবাই, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে কি? পুন্ড্র। ওকে, এই পুন্ড্র জনপদ কোথায়, কোন অঞ্চলে বিস্তৃত ছিল? এই পুন্ড্র জনপদ কিন্তু উত্তরবঙ্গে বিস্তৃত ছিল। তাহলে এইটা হচ্ছে পুন্ড্র জনপদ কোন অঞ্চলে ছিল? অঞ্চল উত্তরবঙ্গের কথা বললে আমাদের মনে পড়ে যে কোনটি? রংপুর এবং হচ্ছে কি? দিনাজপুর। ওকে, তাহলে আমরা লিখে ফেলি রংপুর, দিনাজপুর। আচ্ছা, তাহলে আচ্ছা চলে গিয়েছে, কোনো ব্যাপার না। তাহলে পুন্ড্র জনপদ কোন কোন অঞ্চলে বিস্তৃত ছিল? রংপুর, দিনাজপুর,
রাজশাহী এবং বগুড়া। বর্তমানে এই অঞ্চলগুলো পূর্বে কি নামে পরিচিত ছিল? পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। একই সাথে পুন্ড্র কি? পুন্ড্র হচ্ছে বাংলার প্রথম এবং সবচেয়ে প্রাচীন জনপদ। প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত লিখে ফেলেন, দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন। হ্যাঁ, রংপুর, দিনাজপুর। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া পুন্ড্র জনপদ উত্তরবঙ্গের। হ্যাঁ, রাজশাহী, দিনাজপুর পুন্ড্র। 2 নম্বরটা পেলাম না, আফরোজা জামান। আচ্ছা, 2 নম্বরটা কি আমাদের বাদ পড়ে গেল? আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, আমরা আবারও সলভ করব, কোনো সমস্যা নেই। আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা আমাদের একটু সমস্যায় হয়ে গিয়েছে বটে। ওকে, তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। উত্তর হচ্ছে ক। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি পাল বংশের প্রতিষ্ঠাতা। কে? সবাই উত্তর করেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এবং একই সাথে পাল বংশ কি ছিল? পাল বংশ ছিল বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। অর্থাৎ এরা এই অঞ্চলটাকে সব থেকে বেশি 400 বছর তারা শাসন করেছেন। সেই পাল বংশ। যারা এখনো লাইভটি শেয়ার করেননি, দ্রুত লাইভটি শেয়ার করে দেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমাদের কি ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে বা দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? স্ক্রিনে যদি দেখতে অসুবিধা হয় আমাদের জানাতে পারেন। আচ্ছা, ভৌগোলিক রেখা কর্কট ক্রান্তি। হ্যাঁ, এমডি সাইফুল 3 ক। ধর্মপাল, তাশাদুল ইসলাম তাশফি লিখেছেন ধর্মপাল। জান্নাতুল মুকিন ধর্মপাল লিখেছেন। বনলতা সেন গোপাল। মিমি হাসান লিখেছে রাজশাহী, রংপুর। হ্যাঁ, ধর্মপাল লিখছে অনেকে। সিনথিয়া ইসলাম সুরভি লিখেছে 4 খ। ওকে, তাহলে কি হবে? ক হবে না খ হবে? ক না খ? দেখি কারা সঠিক উত্তর দিচ্ছে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, এবং এটাই হচ্ছে বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। সবাই আমার সাথে সাথে লেখা শুরু করেন। বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ, বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। ওকে, আজকের ক্লাসের শেষে কিন্তু সুপার সাজেশন রয়েছে, এবং যারা যারা আজকের ক্লাসটি করছেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই একটা ভালো একটা সাজেশন পেতে যাচ্ছেন আশা করি। বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল বংশ। রাজবংশ হচ্ছে কি? পাল বংশ। এই পাল বংশের একজন হচ্ছেন প্রতিষ্ঠাতা এবং আরেকজনকে হচ্ছে শ্রেষ্ঠ রাজা বলা হয়। শ্রেষ্ঠ রাজা। পাল বংশের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন গোপাল। এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় হচ্ছে ধর্মপালকে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পেলাম পাল বংশ কি? বাংলাদেশ অর্থাৎ এই বাংলা এই অঞ্চলে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল হচ্ছে পাল বংশ। তারা প্রায় 400 বছরের মতো শাসন করেছে। এই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, এবং গোপাল কিন্তু প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থাটা চালু করেছে। বংশানুক্রমিক কি আমরা সবাই জানি, যেমন ধরেন আমার দাদা, আমার বাবা, আমি, আমার ছেলে, তার ছেলে রাজত্ব করবে। তাহলে এই যে একটা ধারা, এটাকে কি বলে? বংশানুক্রমিক ধারা। এই বংশানুক্রমিক ধারা চালু করেছে কে? এই যে মিস্টার গোপাল, এবং গোপালই হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা বলা হয় ধর্মপালকে। ধর্মপাল কিন্তু তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয় বিভিন্ন কারণে। তার আমলে কিন্তু কিছু প্রাচীন, অর্থাৎ আমাদের বাংলাদেশের একটা প্রাচীন একটা আছে, স্থাপত্য আছে। আপনারা জানেন পাহাড়পুর বা নওগাঁর সোমপুর বিহার এই ধর্মপাল কি করেছেন? নির্মাণ করেছেন।
পাহাড়পুর, পাহাড়পুর এটা কোথায় অবস্থিত? নওগাঁর সোমপুর বিহার। পাহাড়পুর বা সোমপুর বিহার এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁয় অবস্থিত। এটা কে নির্মাণ করেছেন? এটা নির্মাণ করেছেন হচ্ছে ধর্মপাল। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, যারা সঠিক উত্তর দিয়েছেন সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করেন। গোপাল, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? প্রিয় ভাই বোনেরা, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে এই যে মিস্টার গোপাল। যারা খ দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। পাল বংশের কি রাজা? পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই পর্যন্ত তো সবাই হয়েছে, তাই না? হলে সবাই একটু ডান লেখেন, সবাই একটু ডান লেখেন, সবাই ডান লেখেন। আমরা নেক্সট কোশ্চেনে যাব, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, হ্যাঁ সোমপুর বিহার এটা কোথায় অবস্থিত? বাংলাদেশের নওগাঁ। নওগাঁয় কে কে আছেন? নওগাঁ জেলা থেকে কে আছেন আমাদের সাথে লাইভ ক্লাস করছেন? আমার জেলায়, হ্যাঁ আঞ্জুয়ারা খাতুন। এই যে আঞ্জুয়ারা খাতুনকে আমরা পেয়ে গেলাম। তিনি নওগাঁ থেকে আমাদের সাথে আছেন। তার অঞ্চলে কি আছে? এই যে সোমপুর বিহারটা অবস্থিত, এটা কে নির্মাণ করেছেন? ধর্মপাল। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা কি আমাদের উত্তর দেখেন, এই যে খ। এর পরের কোশ্চেন দ্রুত আনসার করেন। কি? ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? ওকে, এই টপিকস থেকে এমন কোনো জায়গায় নাই যে কোশ্চেন আসে না রাজধানী বা মুদ্রা, যদিও অনেক, কিন্তু তারপরও আমাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধনে এই টপিকসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনারা কি কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার নাম অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে এশিয়া মহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশের আশেপাশে অঞ্চলগুলোতে যে দেশগুলো আছে এই দেশগুলোর মুদ্রার নাম, রাজধানীর নাম। আচ্ছা, আমাদের কি কোনো সমস্যা হচ্ছে দেখতে? লাইভ ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে? ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম আচ্ছা 5-এর গ। অনেক উত্তর দিচ্ছেন 5-এর গ। আচ্ছা, দ্রুত সবাই দ্রুত আনসার করেন, সবাই দ্রুত আনসার করেন। গুলট্রাম গ। 5-এর সি পিঙ্কি শাহ আছেন, জুমা আক্তার 5-এর গ, আনাস আব্দুল্লাহ গুলট্রাম, আয়শা সিদ্দিকা আয়শা গুলট্রাম, পূর্বী বিশ্বাস গ গ গ, মিমি হাসান গ গ, অলমেন গ 5-এর গ, রিয়াজুল করিম, HMA কাদের, শারমিন সুলতানা সুমি, রোজিনা আক্তার রোজি, এমডি সাইফুল ইসলাম গুলট্রাম, হিয়ামনি লীরা, আচ্ছা সাউদা জাহান গুলট্রাম। সবাই সবাই দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন প্রিয় শিক্ষার্থীরা। এবং লাইভ ক্লাসটি এখনো যারা শেয়ার করে দেন নাই তারা দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করেন দ্রুত। 5-এর সি এমডি সাইফুল ইসলাম, লুৎফুন্নেসা ময়না, মাহিম মাহবুব, সাইফুল ইসলাম, অলম্যান নাসার গুলট্রাম, মৃত্তিকা মির্জা। ওকে, তাহলে এটার সঠিক উত্তর কি হবে? অনেকে সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে আসলে ভুটানের মুদ্রাটাকে দেখেন। এখানে 4টা অপশনের মধ্যে রুপি, আমরা জানি রুপি আছে। এই রুপিটা কোন দেশের মুদ্রার নাম? আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কি? ভারত। ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি, ভারত। একই সাথে ভারতের সাথে সাথে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কায় কিন্তু এই রুপিটা চলে। ভারত, পাকিস্তান আর হচ্ছে কি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, এরপরে লাস্টের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি লিরা। এই লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম। তুরস্ক, তুরস্ককে কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? তুরস্ক কিন্তু 2 মহাদেশে অবস্থিত। এশিয়া এবং ইউরোপ 2 মহাদেশে অবস্থিত হওয়ার কারণে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র। তাহলে এটা আমরা পাশে লিখে ফেলি, তুরস্ক হচ্ছে এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং ইউরোপ 2 মহাদেশে অবস্থিত। 2 মহাদেশে, দ্রুত লিখে ফেলেন আমার সাথে সাথে, 2 মহাদেশে অবস্থিত।
অবস্থিত। একই সাথে এই এশিয়া ইউরোপের যে দুই মহাদেশ আমরা দেখতে পাচ্ছি, দুই মহাদেশে অবস্থিত কোন দেশ? তুরস্ক। এখন দেশের কথা বললে তুরস্ক, তুরস্কের কোন শহর? এবার যদি কোশ্চেনে আসে যে কোন শহরটি এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত, কোশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তুরস্কের একটা শহর যেটা দুই মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইস্তাম্বুল। আচ্ছা, সবাই দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন, সবাই আমার সাথে সাথে লিখে ফেলেন ইস্তাম্বুল। কি হলো আমাদের? আচ্ছা, যে পেন। ওকে, সবাই যারা যারা লাইভটা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, ইস্তাম্বুল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা হচ্ছে রুপি। ইস্তাম্বুল শহর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা এবং তুরস্ক এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত। একই সাথে যদি আমার শহরের কথা বলে, তুরস্কের কোন শহর? একটা অঞ্চল তো অবশ্যই, এই অঞ্চলটা বা এই শহরটা হচ্ছে ইস্তাম্বুল শহর। ইস্তাম্বুল হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল কোন দেশের শহর? তুরস্কের শহর। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গুলট্রাম। এই সেই গুলট্রাম যেটা হচ্ছে ভুটানের মুদ্রার নাম। তাহলে ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। প্রিয় শিক্ষার্থীরা, ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, এবং এটাকে কি বলে? তাহলে ইউরেশিয়ান রাষ্ট্র, এশিয়ার এবং ইউরোপে অবস্থিত হওয়ার কারণে তুরস্ককে বলে হচ্ছে ইউরেশিয়ান। ইউরেশিয়ান, ইউরেশিয়ান রাষ্ট্র। আমরা যদি পরীক্ষায় আসি ইউরেশিয়ান দেশ কোনটি, সেটা হচ্ছে কি? তুরস্ক, নির্দ্বিধায় তুরস্ক। ওকে, ইস্তাম্বুল শহর। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ক্লাসে যুক্ত আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। আমাদের আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইভের প্রথম অংশটা কেটে গিয়েছিল, আমরা আবার কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। ওকে, তো যারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আসলে প্রাইমারির যে ইয়াটা, যে আমাদের শিক্ষক নিয়োগের যে বিষয়টা, আমাদের যেহেতু প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা জানেন যে গত বছরের 5ই আগস্টের পর থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আমাদের সচরাচর যে কোশ্চেন গুলো আসে, যেই প্যাটার্নটা তারা ফলো করে, এইবার শেখ হাসিনার পতনের পরে কিন্তু স্বভাবতই প্রশ্ন প্যাটার্নে দারুণ একটা চেঞ্জ এসেছে। এই যে কোন কোন টপিকস গুলো তাহলে গুরুত্বপূর্ণ বা কোন কোন টপিকস গুলো আমি বাদ দেবো স্যার, এটা কিন্তু আমরা এই যে কিছুক্ষণ পরে কিন্তু আলোচনা করব। ওকে, কেউ শেষ পর্যন্ত সবাই আশা করি থাকবেন এবং কেউ চলে যাবেন না, এতটুকু হচ্ছে ইয়া থাকলো। আচ্ছা, যারা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে উত্তর কি? উত্তর হচ্ছে গ। আমাদের ভুটানের মুদ্রার নাম হচ্ছে এই যে গুলট্রাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেন, এই টপিকস ভেরি 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 ইম্পর্টেন্ট। এই টপিকস থেকে ইনশাআল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো অ্যাডমিশনের পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা না একটা কোশ্চেন ইনশাআল্লাহ মাস্ট থাকবে। কি থাকবে? মাস্ট থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই টপিকসটা কি? আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ। প্রিয় শিক্ষার্থীরা, জাতিসংঘ, এই জাতিসংঘ থেকে এমন কোন জায়গা নাই যে একটা কোশ্চেন আসবে না। এই জাতিসংঘ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কোশ্চেনটা কি আছে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? দেখি প্রিয় শিক্ষার্থীরা, কারা প্রথম সঠিক উত্তর দেয়। দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? দ্রুত আনসার করেন, দ্রুত। ওকে, যারা যারা আনসার করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। খাতা কলম নিয়ে তো সবাই লিখছেন, তাই না? যেটা যেটা লিখতে বলছি। এমডি ইমরান হোসেন নাবিন 5টি, সিনথিয়া ইসলাম সুরভি 5টি,
মৃত্তিকা মির্জা, 5-এ উনি হচ্ছে 6-এর গ লিখেছেন। ওকে, সরকার লিখেছেন স্থায়ী 5টি। আঞ্জুয়ারা রাশিয়া, আনাস আব্দুল্লাহ 6-এর 5 লিখেছে। ওকে, হ্যাঁ 6-এর 5টি, 6-এর গ 5টি। ইতালি তুরস্ক 2টা। লিরা হাসি মধু স্থায়ী 5টি, অস্থায়ী 10টি। ওকে, মাহমুদা আক্তার 5টি, মাহফুজা আক্তার লিমা গ। আচ্ছা, দ্রুত আনসার করেন প্রিয় শিক্ষার্থীরা। আপনারা আসলে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু অনেকে একটু মিস্টেক হচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। রাজিস জিকে মাস্টার আপনাদের সাথে থাকলে জিকে নিয়ে আশা করি কোনো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, মৃত্তিকা মির্জা লিখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। ওকে, 5টি স্থায়ী, 10টি হচ্ছে অস্থায়ী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু এদিকে ব্যাখ্যায় যাচ্ছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আমরা সবাই জানি জাতিসংঘের যে 6টি অঙ্গ সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নিরাপত্তা পরিষদ। এই যে নিরাপত্তা পরিষদ, তাহলে আমরা এটা লিখে ফেলি, নিরাপত্তা পরিষদ। সবাই আমার সাথে সাথে খাতায় লিখে ফেলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের প্রত্যেকের, অর্থাৎ এই নিরাপত্তা পরিষদের হচ্ছে মোট 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্যদের, একটা হচ্ছে স্থায়ী সদস্য, একটা হচ্ছে স্থায়ী সদস্য, এবং আরেকটি হচ্ছে অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য। এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি দেশ রয়েছে, 5টি দেশ। তো শিক্ষার্থীরা, দেশগুলো কি কি আমরা এগুলো এখন জানবো। সবাই আমার সাথে সাথে খাতায় লিখে ফেলেন। এবং একই সাথে অস্থায়ী সদস্য হচ্ছে মোট 10টি দেশ। অস্থায়ী সদস্য কয়টি দেশ? 10টি দেশ। এই অস্থায়ী সদস্য দেশগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয় এবং এটা রিসাইকেল করে, একটার পর একটা এরকম আসে, অস্থায়ী যেহেতু এটা। আচ্ছা, এবার এই যে 5টি দেশ, এই স্থায়ী যে 5টি দেশ, এই 5টি দেশের কিন্তু ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। অর্থাৎ নতুন সদস্য যখন যোগ হয় তখন কি করে, অবশ্যই এই নিরাপত্তা পরিষদের সম্মতি লাগে এবং এদের প্রত্যেকের কিন্তু ভেটো প্রদান, ভেটো আমরা জানি যে আমি মানি না, তারা হচ্ছে কি করে যে তার পক্ষে বিপক্ষে ভোট দেয়। যদি একটি মাত্র দেশ এই স্থায়ী পরিষদের, নিরাপত্তা পরিষদের একটি দেশও যদি ভেটো দেয় তখন ওই সিদ্ধান্তটা কার্যকর হয় না। ওকে, তাহলে এই স্থায়ী সদস্যের 5টি দেশ কি কি আমরা জানি। প্রথমে কোনটি? যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া। তারপরে কোন দেশ রয়েছে? চীন রয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। তারপরে কোন দেশ আছে? ব্রিটেন। আর কোন দেশ রয়েছে? আর রয়েছে হচ্ছে ফ্রান্স। তাহলে এই 5টি দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে এবং একই সাথে এই 5টি দেশ কি নিরাপত্তা পরিষদের সদস্য। এদের কি রয়েছে? ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ভেটো মানে কি? ভেটো মানে আমি মানি না। দ্রুত লিখে ফেলেন আমার সাথে, ভেটো মানে আমি মানি না, আমি মানি না। ওকে, আচ্ছা, তাহলে আপনারা এখানে আরেকটু সংক্ষিপ্তভাবে লিখতে পারেন যে এই 5টি দেশ কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ওকে, এটা আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? আমরা লিখতে পারি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে রাশিয়া, ফ্রান্স এবং হচ্ছে চীন।
ইউএসএ, ইউকে, ইউএসএ, ইউকে, রাশিয়া, রাশিয়া, ফ্রান্স, চীন। আচ্ছা, এই পর্যন্ত কি সবার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? যদি হয়ে থাকে তাহলে আমাদের একটু ডান লেখেন। সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন। ওকে, তাহলে আমরা নেক্সট ব্যাখ্যায় চলে যাচ্ছি। যে তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? আমরা এখানে দেখতে পেলাম স্থায়ী সদস্য হচ্ছে 5টি। স্থায়ী সদস্য কয়টি? 5টি। সঠিক উত্তর হচ্ছে গ। যারা সঠিক উত্তর দিয়েছেন, গ লিখেছেন, তাদেরটা সঠিক হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি পরীক্ষায় আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কয়টি? মোট সদস্য দেশ হচ্ছে 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কতটি? 15টি। এই 15টির মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি এবং অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। অস্থায়ী সদস্য হচ্ছে 10টি এবং স্থায়ী সদস্য হচ্ছে 5টি। একই সাথে এই 5টি স্থায়ী দেশকে কি বলা হয়? P5 বলা হয় বা পার্মানেন্ট 5 বলা হয়। P5 বা পার্মানেন্ট 5 বলা হয়। ওকে, আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়নি। ডান ডান, ওকে, সবাই ডান লেখেন। যাদের হয়েছে সবাই ডান লেখেন। আমরা নেক্সট টপিকসে চলে যাব, আমাদের দ্রুত সাজেশন আমাদের দিতে হবে। আচ্ছা, সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন। এবং যারা যারা কোর্সে ভর্তি হতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে নক দেন। এবং লাইভ চলাকালীন সময় কিন্তু একটা বিশেষ ছাড় রয়েছে, বিশেষ ছাড়ে হচ্ছে ভর্তি চলছে। আচ্ছা, ডান, সবাই ডান লিখছেন, সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন। আমরা আসলে আমাদের নেক্সট টপিকসে চলে যাচ্ছি। P5, ডান ডান ডান। এত সময় না নিয়ে একটু ফার্স্ট ক্লাস টান। হ্যাঁ, হাসি মধু, আমরা ফার্স্ট ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। P5। আচ্ছা, এরপরে বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি প্রিয় শিক্ষার্থীরা? বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি? ঝটপট উত্তর করে ফেলেন। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা দ্রুত আনসার করে ফেলেন। ডান ডান, জুমাত্তা লিখেছে গ্যাস, এমনি শামীম হোসেন গ্যাস। ডান ডান, গ, সাথের ঘ লিখছে কেউ, কেউ গ লিখেছে। আচ্ছা, গ্যাস 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 গ্যাস। ওকে, আচ্ছা, গ্যাসময় জীবন হয়ে গেল, সিলিন্ডার ফেটে গ্যাস বেরোলো। আচ্ছা, আবার কেউ লিখছে কয়লা। ফিরোজা বেগম, ভর্তি আছি। ওকে, সবাই সবাই দ্রুত। আর যারা যারা এখনো ভর্তি হননি, এই লাইভ চলাকালীন সময় কিন্তু বিশেষ ডিসকাউন্ট। আচ্ছা, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ গ্যাস গ্যাস গ্যাস। জীবনটা গ্যাসময় হয়ে যাচ্ছে। অ্যাসিডিটি তো সবারই আছে, তাই না? গ্যাসের চাপ দেয় আমাদের। আচ্ছা, যাই হোক, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে সঠিক উত্তর দিচ্ছেন। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে, এখানে আছে কয়লা, চুনাপাথর, সাদা মাটি এবং হচ্ছে গ্যাস। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি? গ্যাস। এটা খাতায় লিখে ফেলেন দ্রুত। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। ওকে, পরীক্ষায় আসতে পারে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি? প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিয়েছেন। যদি লেখা হয়ে থাকে সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন।
CH4 প্রধান উপাদান, হ্যাঁ প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ওকে, আমরা কিন্তু একদম সাজেশনের দিকে ঝুঁকছি। সবাই প্রিয় শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলেন। মিথেন, ডান ডান, ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। আমাদের নেক্সটে ওকে, এইটা খুব 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 গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনে কি আসছে প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচন আসছে, তাই না? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, প্রথম জাতীয় সংসদ নির্বাচন, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম, বাংলাদেশের প্রথম, যেমন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তারপরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তারপরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। এই প্রথমগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম যা কিছু, তারপরে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? 2024 সালের 8ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন? আমাদের এখনো আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রথম কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনে নির্বাচন, অর্থাৎ আগামী বছরের দিকে কিন্তু নির্বাচন হবে, প্রথম দিকেই জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু নির্বাচনটা হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? 1973 হচ্ছে, একটা আছে 7 মার্চ, একটা 5 মার্চ, 6 এপ্রিল 1973, 11 এপ্রিল 1973। সঠিক উত্তরটা কি হবে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু চলে আসতে পারে যে কোনো পরীক্ষায়, ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় 1 মার্কস কমন। সবাই ক উত্তর দিচ্ছে, ব্যাপারটা কি স্যার? সবাই সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। তার মানে বোঝা যাচ্ছে আপনারা কিন্তু পড়াশোনা করছেন। আপনাদের সামনে যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং সামনে হচ্ছে আমাদের নিবন্ধনেও কিন্তু সার্কুলার এখনো দেয়নি, যদিও গতকালই কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বড় একটা সার্কুলার কিন্তু দিয়েছে। এবং ঢাকা চট্টগ্রাম বিভাগ বাদে সব বিভাগেই কিন্তু হচ্ছে আমাদের যারা আছেন, প্রার্থী যারা আছেন, সবাই আবেদন করতে পারবেন। এটা প্রথম ধাপে। এবং পরীক্ষা কিন্তু এবার আপনার যে কম্পিটিশন, এটা কিন্তু উপজেলা ভিত্তিক, আপনারা সবাই জানেন। প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতিতে আপনার পরের প্রশ্ন। আচ্ছা, সবাই সবাই দ্রুত আনসার করেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973। এবং এটি কি স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম নির্বাচন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973। দ্রুত খাতায় লিখে ফেলেন। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 7 মার্চ মনে রাখতে হবে, 7 মার্চ 1973। আচ্ছা, আমাদের নেক্সটে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? একটা হচ্ছে প্রধানমন্ত্রী, একটা হচ্ছে রাষ্ট্রপতি। দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। আপনাদের একটু কনফিউশন ধরাই দেই। 35 বছর, 25 বছর, 35 বছর, 25 বছর, 30 বছর। এইবার দেখি কে সঠিক উত্তর দেয় আর কে ভুল উত্তর দেয়। ওকে, আবেদন করা যাবে কবে থেকে? 8 তারিখ থেকে। পরীক্ষার ডেট এখনো দেয়নি, পরীক্ষার ডেট দিবে। জুমা আক্তার লিখেছে 25 বছর। আচ্ছা, সবাই দ্রুত আনসার করেন। প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? দেখি আপনি প্রধানমন্ত্রী হতে পারেন কিনা। প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স, একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং একটা হচ্ছে কি রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স। 25, 25, 25, 9 গ। আচ্ছা, সবাই 25 লিখছে। হাসি মধু লিখেছে রাষ্ট্রপতি 35।
আনোয়ারুল ইসলাম 25 বছর, 25 আনোয়ারুল ইসলাম। পান্নু ইসলাম 35 বছর, ওকে। তারপরে 9 গ বুলবুলি আক্তার, তালিকা তুলি, মামুনুল ইসলাম, পান্নু ইসলাম, পিঙ্কি সাহা 25, সবাই 25 দিয়েছেন এরা। অন্তরা কি, অন্তর আত্মাই সব, হ্যাঁ এইটা কিন্তু ঠিক কথা বলেছেন যে ভিতরের অন্তরের আত্মাই কিন্তু সব। আপনার আত্মা যদি পড়ার টেবিলে যদি না বসে তাহলে কিন্তু আপনাকে জোর করে কিন্তু পড়ানো যাবে না, অর্থাৎ পড়াশোনাটা আপনার নিজ থেকে আসতে হবে। যে প্রাইমারি শিক্ষক নিয়োগে যদি আপনি শিক্ষক হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেগুলার পড়তে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সারাক্ষণ শুধু রিলস দেখি এবং সময়গুলো নষ্ট করি, যে কবে হচ্ছে আজ না কাল, কাল না কাল, এরকম করতে করতে আমাদের সময়টা চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধনের অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধনে যারা ভালো করতে চান তারা কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং অবশ্যই আমাদের কোর্সে যদি ভর্তি থাকেন আমরা কিন্তু ইনশাল্লাহ টপিকস ভিত্তিক আপনাদের গুছিয়ে কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান, প্রতিটা বিষয়ের উপরে কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু ক্লাস নেবেন আপনাদের। তো যারা যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন তাদের একটি বিশেষ ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে, এটা কিন্তু হচ্ছে আপনাদের বারবার অ্যানাউন্স করা হচ্ছে। তো আশা করি ভর্তি হয়ে যাবেন। এবং যারা যারা আছেন শেষ পর্যন্ত থাকেন, আজকে কিন্তু সুপার সাজেশন দেওয়া হবে, সাধারণ জ্ঞানের সুপার সাজেশন, প্রাইমারি শিক্ষক নিবন্ধনে, প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধনের সুপার সাজেশন। রাষ্ট্রপতি হতে পারবো, রাষ্ট্রপতি হতে পারবো না, আচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবো, ওকে। যেটা দেখতে পান সেটার উত্তর করেন। প্রধানমন্ত্রী 25 বছর, আচ্ছা সবাই মোটামুটি অ্যান্সার করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স, ওকে। তাহলে আপনারা অনেকে উত্তর করেছেন হচ্ছে গ, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, একটা হচ্ছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। এবং রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। একটা হচ্ছে 25 বছর, একটা হচ্ছে কয় বছর? রাষ্ট্রপতি হচ্ছে 35 বছর। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে গ, ওকে। এইবার আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা কিন্তু এবার সাজেশনের দিকে আমরা কিন্তু বেশ কিছু সাজেশন দিয়ে দিব অ্যানালিটিক্যাল মূলক, অর্থাৎ আপনাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি। এবং আপনাদের এই যে উত্তর হচ্ছে কি গ, ওকে। আমরা তাহলে আগের পৃষ্ঠায় দিয়ে দিই, যেহেতু আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে, আমরা এখানে একটু ক্লিয়ার করে আমরা এইখানে সাজেশনটা দিয়ে দিচ্ছি এই পৃষ্ঠায়, ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানেন আপনারা যে আমাদের কয়টা বিষয়, সাধারণ জ্ঞানের 3টা অংশ, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং হচ্ছে সাম্প্রতিক অংশ। এবার সাম্প্রতিক যে অংশগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমাদের সাম্প্রতিক অংশ কিন্তু পরীক্ষায় আসে, ওকে। আমাদের বাংলাদেশ বিষয়বলি থেকে বাংলাদেশ একসাথে লিখে দিই, আন্তর্জাতিক এবং হচ্ছে সাম্প্রতিক, এই 3 বিষয়ের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা বাংলাদেশের সীমানা, ভৌগোলিক অবস্থান, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। যেমন আমরা আজকে কিন্তু প্রাচীন বাংলার ইতিহাসের কিছু অংশ ছিল, আমরা পড়েছি যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রাচীন জনপদ, আমাদের পাকিস্তানি আমল, অর্থাৎ এইখানে যে আমাদের
ব্রিটিশরা যখন 1947 সালে আমাদের দুই দেশ ভাগ হয়, ভারত পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, এরপর থেকে আমাদের পূর্ব পাকিস্তান 1971 সাল পর্যন্ত, 47 থেকে 71, এই যে অংশটা, এইটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলি, পাকিস্তানি আমল বলি, অর্থাৎ পাকিস্তানিরা আমাদের যে শাসন করেছে। তো এইটার মধ্যে কিন্তু আমাদের ভাষা আন্দোলনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন থেকে কিন্তু প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসে। ভাষা আন্দোলন, একই সাথে আমাদের ভাষা আন্দোলনের পরে হচ্ছে আমাদের আস্তে আস্তে কি যায়, 1971 সালের যে ঘটনা, যে যুক্তফ্রন্ট গঠন, তারপরে হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, এই যে যাগুলো ছিল এগুলো কি পাকিস্তান আমলের মধ্যে। ওকে, তারপরে হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই টপিক গুলো খাতায় ঝটপট লিখে ফেলেন এবং এগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। মহান মুক্তিযুদ্ধ, এইবার মুক্তিযুদ্ধ থেকে কি পড়বেন, বঙ্গবন্ধু রিলেটেড যা কিছু আছে সবকিছু বাদ, অর্থাৎ বঙ্গবন্ধু থেকে আর কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তাহলে এই যে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাদে যে অংশটা, যেমন সেক্টর গুলো গুরুত্বপূর্ণ, যে অমুক অঞ্চল কত নং সেক্টরে অবস্থিত, যেমন চট্টগ্রাম কত নং সেক্টরে অবস্থিত, ঢাকা কত নং সেক্টরে অবস্থিত, এরকম রাজশাহী কত নং সেক্টরে অবস্থিত। আচ্ছা, তারপরে সেক্টর কমান্ডার আছে, তারপর হচ্ছে মুজিবনগর সরকার রয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, উপন্যাস, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য রয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ রয়েছে, এইগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে মহান মুক্তিযুদ্ধ গেল। আমাদের সরকার রাজনীতি এবং আর কি রয়েছে, সরকার রাজনীতি এবং হচ্ছে সংবিধান আর হচ্ছে নির্বাচন, সবগুলো একসাথে গুরুত্বপূর্ণ। নির্বাচন, ওকে, এই যে নির্বাচন রিলেটেড যা কিছু আছে, আজকে একটা আমাদের কোশ্চেন ছিল, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়, এই টাইপের। প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন, তারপরে হচ্ছে কততম নির্বাচনে কি করা হয়, ইভিএম কততম নির্বাচনেতে করা হয়, এই রিলেটেড নির্বাচন রিলেটেড যা কিছু আছে। তারপরে হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ গুলো গুরুত্বপূর্ণ। তারপর সংবিধান রচনা কমিটি রয়েছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবাই চাচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার রিলেটেড বাংলাদেশের যা কিছু আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথম উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কত সালে গঠিত হয়, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রবর্তিত হয়, কত নং সংশোধনীতে প্রবর্তিত হয়, কত নং সংশোধনীতে বাদ দেওয়া হয়, কত সালে বাদ দেওয়া হয়, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে। এবার সরকার রাজনীতিতে হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের প্রথম গণভোট কত সালে হয়, যে বাংলাদেশের মোট 3টা গণভোট হয়েছে, তারপরে জিয়াউর রহমানের কিছু শাসনামল রয়েছে, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন আসে ইনশাল্লাহ এই টপিকস থেকে, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের নদ নদী রয়েছে, যেমন বিভিন্ন নদ নদীর উৎপত্তি স্থল, নদ নদীর পতিত স্থল, কোথায় মিশেছে, এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে। নদ নদীর পরে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, আমরা যেটা বলি উপজাতিদের উৎসব, তারপর উপজাতিদের ভাষা, কোথায় কোন উপজাতি বাস করে, এটা গুরুত্বপূর্ণ। উপজাতিদের মধ্য থেকে এগুলো গুরুত্বপূর্ণ। আবার উপজাতির পরে হচ্ছে আমাদের যে বাংলাদেশের অর্থনীতি রিলেটেড যা কিছু আছে, এবং সাম্প্রতি যে জরিপ এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এই সবগুলোর মধ্যে যেমন আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে হচ্ছে বাজেট থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। 2025-26 সালের বাজেট, এটা কততম বাজেটের আকার, ঘাটতি বাজেট কিনা, কতটুকু ঘাটতি গিয়েছে, মূল্যস্ফীতি কত, মুদ্রাস্ফীতি কত, এই টাইপের জিডিপি প্রবৃদ্ধির হার কত, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাজেট থেকে কিন্তু একটা কোশ্চেন ইনশাল্লাহ আসতে পারে। তাহলে এই যে অর্থনীতি রিলেটেড বা এই যে বিভিন্ন সূচক, রিপোর্ট, জরিপ, যেমন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত, শীর্ষ দেশ কোনটি, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে, আমাদের প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য,
সেইখানে তো আমাদের তো আটানো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা নতুন পৃষ্ঠা আপাতত নিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। ওকে, স্থাপত্য, স্থাপত্য ভাস্কর্য। আচ্ছা, আপনারা লেখেন, আমি বলে দিচ্ছি স্থাপত্য ভাস্কর্য। তারপরে হচ্ছে আমাদের শিল্প এবং সংস্কৃতি, আমাদের সংস্কৃতির সাথে যেমন হচ্ছে বিভিন্ন চিত্রকর্ম আসে, তারপরে বিভিন্ন জারি গান, সারি গান, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জন্য কিন্তু সবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমাদের আরো কিছু বিষয় আছে, যে আমাদের খেলাধুলার যে বিষয়টা। এবার দেখেন, খেলাধুলাও কিন্তু ডাইনামিক, অর্থাৎ খেলাধুলার দুইটা পার্ট। যেমন আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল, আচ্ছা আমি এখানে লিখি খেলাধুলা, খেলাধুলা। ওকে, এই খেলাধুলার মধ্যে আগাম বার্তা কিছু রয়েছে, এগুলো সাম্প্রতিকের মধ্যে। যেমন আমি যদি বলি 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, 2030 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে, এরকম। আবার এই যে বাংলাদেশ রিলেটেড যদি কোনো কিছু বলি, যে বাংলাদেশ প্রথম টেস্ট মর্যাদা লাভ করে কত সালে, বাংলাদেশ প্রথম ওডিআই মর্যাদা লাভ করে কত সালে, প্রথম সেঞ্চুরিয়ান কে, প্রথম হ্যাটট্রিককারী কে, প্রথম অধিনায়ক কে ছিলেন। আবার ফুটবলে যদি বলি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, জাকারিয়া পিন্টু। তো এই টাইপের যে কোশ্চেন গুলো আছে খেলাধুলো থেকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসে। তো উপজাতির পাশাপাশি আমাদের এখানে আরো কিছু লাগবে, যেমন জনসংখ্যাটা গুরুত্বপূর্ণ, জনসংখ্যা। তারপরে হচ্ছে শিক্ষা রিলেটেড কিছু কোশ্চেন, যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগে আমাদের যে প্রাইমারি সবার জন্য বাধ্যতামূলক শিক্ষা, তারপরে প্রাথমিক বিদ্যালয়ের যে কার্যক্রমগুলো রয়েছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে জনসংখ্যা, শিক্ষা, তারপরে স্বাস্থ্য রিলেটেড কিছু কোশ্চেন থাকে, স্বাস্থ্য। ওকে, তাহলে মোটামুটি বাংলাদেশ থেকে যদি এই টপিকস গুলো একটু ধরে ধরে পড়া যায়, তাহলে আশা করি যে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশ থেকে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা ইন্টারন্যাশনালে চলে যাব। আগের গুলো মুছে ফেলেন, নতুন গুলো লেখেন। ওকে, অনেকে কমেন্ট করছেন, অনেকে কমেন্ট করছেন। ওকে, আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে। হ্যাঁ, একদিন বিস্তারিত আলোচনা করবেন প্রাচীন জনপদ নিয়ে, অবশ্যই যদি আমি থাকি রাজেনজিকে মাস্টার আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ আলোচনা করব। মামদানি, হ্যাঁ মামদানির আপডেটটা এটা দিয়েছি, যে এটা হচ্ছে কি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি। তিনি হচ্ছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং তার জন্ম কোথায়, আফ্রিকার উগান্ডাতে। মামদানি তার মামদানির সাম্প্রতিক অংশে। আচ্ছা, আজকের ক্লাস আমার এতটাই ভালো লেগেছে, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এমএসটি ময়না আক্তারকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের সাথে শুরু থেকে ছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে শুরু থেকে ছিলেন। পানি পানি ক্লাস, হ্যাঁ পানি পানি, সংবিধান নিয়ে একটা ক্লাস চাই, ইনশাল্লাহ অবশ্যই হবে সংবিধান নিয়ে ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আমাদের কিন্তু ক্লাসটা একটু হয়ে গেছে। প্রথম দিকে অনেকেই ছিলেন, আমরা আসলে পরে দ্রুত বিদ্যুৎ আসার সাথে সাথে আবারও ফিরে এসেছে। অসাধারণ ক্লাস। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যে ভালো ভালো কমেন্ট গুলো আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আন্তর্জাতিকে চলে যাচ্ছি। আমাদের হাতে সময় খুবই কম। আমরা এবার এটা একটু মুছে দেই, এটা তো সবার হয়েছে না, এটা একটু সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে এই টপিকস গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা আসলে নেক্সট টপিকস বা হচ্ছে আন্তর্জাতিকের কিছু বিষয় দেখে আজকে হচ্ছে আমরা যেহেতু সাজেশন মূলক ক্লাস আপনাদের বলেছি, শেষে সাজেশন দিব। এবং যারা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হননি, এনরোল হননি, তারা দ্রুত টিউটোরিয়ালের অফিসিয়াল পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেঞ্জারে আপনারা নক দিন। এবং বিশেষ ডিসকাউন্টে যদি পানি পানি ক্লাস করতে চান, এই টপিকস গুলো সহ, এই যে সাধারণ জ্ঞান অংশ সহ অন্যান্য সাবজেক্ট ধরে 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 পড়তে চান, অভিজ্ঞ শিক্ষকদের আন্ডারে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল পেজে ভর্তি হয়ে যান প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এরপরে হচ্ছে আমরা নেক্সট আন্তর্জাতিক অংশে যাচ্ছি, আন্তর্জাতিক অংশে চলে যাচ্ছি। ওকে, আমরা এটা একটু মুছে দেই। আচ্ছা, আন্তর্জাতিকের মধ্যে আপনাদের প্রথমে কিন্তু বলেছি
যে আমাদের একটা টপিকস যেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, আমাদের আন্তর্জাতিকের কোন টপিকস বলেন তো সেটা? আন্তর্জাতিকের জাতিসংঘ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি জাতিসংঘের কথাই বলছি। জাতিসংঘ, দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, জাতিসংঘ। তাহলে জাতিসংঘ আমাদের যুদ্ধ, চুক্তি, বিপ্লব, তারপরে আমাদের মহাদেশ ভিত্তিক আলোচনা। আমাদের কয়টা মহাদেশ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? 7টি মহাদেশ রয়েছে। মহাদেশ ভিত্তিক আলোচনা, অর্থাৎ আপনার প্রতিটা মহাদেশেরই যে দেশগুলো রয়েছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তারপরে হচ্ছে আমেরিকা, এই মহাদেশগুলোর যে দেশগুলো রয়েছে এই আলোচনাগুলো। আচ্ছা, এরপরে আমাদের প্রণালী রয়েছে, প্রণালী, আন্তর্জাতিক নদ নদী, আন্তর্জাতিক নদ নদী। তারপরে এই টপিকগুলো দ্রুত দ্রুত খাতায় লেখেন। আমাদের হচ্ছে তারপরে কি রয়েছে? তারপরে আছে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, শুধু সংস্থা লিখছি, সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা। একই সাথে আমাদের বিশ্বের যেই ইয়াগুলো রয়েছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের দুইটাই, যে আমাদের যে পাহাড় পর্বত বা বায়ুমণ্ডলের যে বিষয়, শুধু বায়ুমণ্ডল লিখে দিচ্ছি, বায়ুমণ্ডল, পৃথিবীর আবহাওয়া, পরিবেশ, 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 এইগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তো আন্তর্জাতিক থেকে এই অংশগুলো সবাই খুব ভালো করে পড়বেন যদি পরীক্ষায় ভালো করতে চান, যদি পরীক্ষায় ভালো করতে চান। আচ্ছা, এই বায়ুমণ্ডলের মধ্যে আন্তর্জাতিক নদ নদী, তারপরে হচ্ছে পরিবেশগত যত বিষয় আছে, পাহাড় পর্বত, যেমন বাংলাদেশ অংশে যদি আমরা যাই তাহলে খাল বিল, তারপরে হ্রদ ঝর্ণা, এই টাইপের যা কিছু আছে সব কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে। ওকে, এই মহাদেশ ভিত্তিক আলোচনা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেমন ধরেন দক্ষিণ এশিয়া, যে আমরা জানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই দেশগুলোর একটু ইতিহাস আমাদের জানতে হবে। তারপরে আর কি আছে? আমাদের সাম্প্রতিক, সাম্প্রতিক অংশটা ডাইনামিক, যেহেতু এইটা আমরা যে সাম্প্রতিক যত চলমান ঘটনা রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের সাম্প্রতিক কি হয়েছে, যে ফিলিস্তিন এবং ইসরায়েল যে ইস্যুটা, তারপরে হচ্ছে সাম্প্রতিক যে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন, তারপরে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হলো, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উগান্ডায় যে ক্রাইসিসটা, যে দক্ষিণ সুদানে যে সমস্যাটা চলছে, এটা গুরুত্বপূর্ণ। তো সাম্প্রতিক অংশটা হচ্ছে এরকম ডাইনামিক। তারপর হচ্ছে আমাদের নোবেল পুরস্কার যেটা দিল 2025 সালে, নোবেল তো খুব 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 গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা না একটা কোশ্চেন ইনশাআল্লাহ নোবেল থেকে পাবেন, নোবেল পুরস্কার। আচ্ছা, তো সাম্প্রতিক অংশ এভাবে পড়লেই মোটামুটি হবে, এবং আন্তর্জাতিক অংশ এগুলোই ছিল। তাইলে হ্যাঁ, সুদানের আলোচনাটা আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এবং লাইভ চলাকালীন সময় আমাদের কিন্তু বিশেষ ছাড়ে ভর্তি রয়েছে, যে লাইভ চলাকালীন সময় আমাদের বিশেষ ছাড় আমরা দেখতে পাচ্ছি, যে সকল চাকরির কম্বাইন কোর্স এবং এক কোর্সের প্রাইমারি, আবার হচ্ছে কি নিবন্ধন 10ম থেকে 20তম গ্রেড, এই যে প্রাইমারিটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা সার্কুলার কিন্তু হয়ে গিয়েছে। এরপরে দেখে আমাদের কি আছে, যে যদি আমরা আজকের ক্লাসে, লাইভ ক্লাসে যদি আমরা ভর্তি হই, তাহলে আমাদের বিশেষ ছাড়, এবং সাথে প্রতিটা ব্যাচেই 100+ লাইভ ক্লাস হবে, এবং 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পেয়ে যাবেন। অর্থাৎ এইখান থেকে আপনাদের ফ্রিতে দেওয়া হবে এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু প্র্যাকটিস বুক আপনারা একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসও করতে পারছেন, পাশাপাশি বইগুলো একদম ফ্রিতে পাচ্ছেন। আচ্ছা,
আমাদের আজকের লাইভ চলাকালীনে যদি ভর্তি হন তাহলে 1450 টাকা বিশেষ ছাড়ে। যারা যারা আছেন তারা দেরি না করে আজকের মধ্যেই যদি শিক্ষক হতে চান, আজকের মধ্যেই যদি শিক্ষক হতে চান বা শিক্ষক হতে চান তাহলে দ্রুত আজকের মধ্যে ভর্তি হয়ে যান এবং ভর্তি হয়ে আপনার এক সেট বই, এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগের এক সেট বই দ্রুত বুঝে নিন। আমরা কিন্তু কুরিয়ার করে কিন্তু আপনার ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকের ক্লাসটি তাহলে আমরা শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যাবেন, এটা এখনই দেওয়া থাকবে এখানে। আর দেখা হবে নেক্সট টপিকসে, নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাজেশ জিকে মাস্টার। সাধারণ জ্ঞানের ভয়কে জয় করতে সবাই টিউটোরিয়ালের সাথেই থাকুন এবং রাজেশ জিকে মাস্টার সাথেই থাকুন। ওকে, ধন্যবাদ সকলকে।